এবং তার যে স্তর বিন্যাস সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তো তোমাদের মধ্যে আজকে যারা আছো নিশ্চয়ই আগের দিন অনেকেই ছিলে। তো আগের দিন যে ক্লাস হয়েছিল সেখান থেকে কোনো প্রবলেম আছে, কোনো কোয়েরি আছে, কোনো ডাউট আছে? যদি থাকে বলো, আমি তাহলে একটু আলোচনা করে 2 মিনিট তারপর আমি আজকের টপিকে ঢুকবো। কোনো প্রবলেম আছে আগের দিনের থেকে? বা তোমাদের মনে হয় যদি যে জায়গাটা আরেকটু অন্যভাবে ক্লিয়ার করলে ভালো হয়, সেটাও বলতে পারো। আগের দিন বোঝা গেছিল? যারা আগের দিন ক্লাস করেছিলে বলো, ক্লাসটা ক্লিয়ার হয়েছে তো? টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছিল? কাইন্ডলি রেসপন্স। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ভূগোলের যে আপার প্রাইমারি পার্ট আছে সেখানে জল এবং বৃষ্টিপাত। জল এবং বৃষ্টিপাত অর্থাৎ জল একটা ভাস্ট কনসেপ্ট, তাই তো? আমরা জল অনেক রকম ভাবে জলের আলোচনা হতে পারে। তো এই যে জল, তার মধ্যে স্পেসিফিক কিছু পয়েন্টস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো জলের যেমন ফার্স্ট পয়েন্ট, জলের বিভিন্ন উৎস। জলের বিভিন্ন উৎস অর্থাৎ এই যে জল আমরা ইউজ করছি, জলের অপর নাম জীবন, কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। শুধু আমরা কেন, উদ্ভিদ, কোনো প্রাণী, কেউই জল ছাড়া বাঁচতে পারবে না। তো জলের যে এতটা গুরুত্ব, এবং সেই জলটাকে আমরা ইউজ করছি বা কোনো কোনো সময় মিস ইউজ করছি, সেই জলটা আসছে কোথা থেকে, জলের উৎসগুলো কি? তাহলে ফার্স্ট পয়েন্ট দেখো, ভূপৃষ্ঠের জল। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের জল। স্যার সাউন্ড কম আসছে যে। সাউন্ড কম আসছে? দেখো তো। না স্যার, ঠিকই আছে। না স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের জল। অর্থাৎ আমরা যে এটাকে বলে সারফেস রান অফ, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জলটা আমরা দেখতে পাচ্ছি, যে জলটা আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবহার করছি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের জল। ধরো নদী, ভূপৃষ্ঠ কি, পৃথিবীর উপরিপৃষ্ঠে অনেক রকম তোমার জলের উৎস। ধরো নদী, প্রবাহিত জলের প্রধান উৎস নদী, হ্রদ, প্রাকৃতিক বা কৃত্রিম জলাশয়। তারপর হচ্ছে জলাধার। জলাধারগুলো জানো যে কোনো জায়গায় কি করে, কোনো তোমার জলটাকে, কোনো নদীর জলটাকে আসে আটকে রেখে একটা জলাধার তৈরি করা হয়, যে জলাধার থেকে আজকে মৎস্য সংগ্রহ, তারপর হচ্ছে তোমার কি কি কাজ করা যেতে পারে, যেমন ধরো মৎস্য সংগ্রহ, তারপর হচ্ছে তোমার পর্যটন, তারপর বিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজ। তাহলে অনেক রকম ভাবে আমরা সেটাকে, ব্যাপটাকে বা ড্যামের জলটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে এই সমস্ত ভাবে ইউজ করতে পারি। তারপর ধরো তোমার পুকুর খাল, এটা তো আছেই। আর আমাদের লোকালয়ে বাড়ির পাশে, সেখানে পুকুর বা পুকুরের জলটাই আমরা বেশি ইউজ করি। সব সময় আমাদের সবার কাছে, বাড়ির কাছে নদীর জল নাও থাকতে পারে, তো সেখানে পুকুরটা আমাদের কাছে প্রধান উৎস। তো এটা হচ্ছে স্থানীয় জলের উৎস। এবার হচ্ছে ভূগর্ভস্থ জল, অর্থাৎ আমরা এই যে জলগুলোর কথা বললাম, সেই জলগুলো আমরা কিন্তু আমরা সব কাজে ইউজ করলেও খাবারের জন্য ইউজ করি না, কিন্তু করি কি, একটা জলেও কিন্তু খাবারের জন্য ইউজ করি না, করা হয় না তা না, করা হয়। ধরো গঙ্গার জলকে পরিশোধন করে এটা কিন্তু ইউজ করা হয়, কিন্তু আমরা মেনলি যে জলটাকে মাটির তলা থেকে তুলে আনি সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, সেই জলটাই কিন্তু বেশিরভাগ ইউজ করি টিউবওয়েলের মাধ্যমে, কুয়োর মাধ্যমে, বা তোমার এখন সাবমার্সিবল আছে আমাদের বাড়িতে। তাহলে এই রকম করে আমরা কি করছি, সেই পানীয় জলটা নিচ্ছি। তাহলে ভূগর্ভস্থ থেকে পাম্পের মাধ্যমে জল সংগ্রহ করা হয়, অথবা যে ভূগর্ভস্থ থেকে জল বেরিয়ে আসে সেটাকে বলি ঝর্ণা। তাহলে এই ভূগর্ভস্থ জলে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসে, এটা কিন্তু ভূগর্ভস্থ জল। এবার হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টিপাতের মাধ্যমে সরাসরি জল সংগ্রহ করা হচ্ছে। বৃষ্টির জল সংরক্ষণে
অগ্রণী রাজ্য বলতে পারবে কেউ? স্যার তামিলনাড়ু। ভেরি গুড। এই তো বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী তামিলনাড়ু, যেটা খুব দরকার যে বৃষ্টির জলটাকে আমরা যে ইউজ করতে পারছি না, সেখানে কি করছে রাজ্যটা, কিন্তু সেই বৃষ্টির জলটাকে কোনো ট্যাঙ্কের মাধ্যমে বাড়ির ছাদে কি করছে, ধরে রাখছে। সেটা তো ইউজ করা হচ্ছে, তার সঙ্গে সেই জলটাকে কিন্তু গ্রাউন্ড ওয়াটার হিসেবে মাটির নিচেও পাইপের সাহায্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে কি হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অর্থাৎ ভৌম জল সেটা আর একটু বাড়ে। তাহলে বৃষ্টির জল, এরপরে হচ্ছে লবণাক্ত জল বা বিশোধনের মাধ্যমে পানযোগ্য করা যায়, অর্থাৎ তোমার ডিস্যালিনেশন, অর্থাৎ লবণটাকে বার করে দিয়ে, লবণটাকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে লবণটাকে বার করে দিয়ে কি করা হচ্ছে, সেই জলটাকে পানীয় জল হিসেবে আমরা ইউজ করতে পারি। বরফ আর তুষার, তাহলে হিমবাহ তুষার গলন থেকে প্রাপ্ত জল, বিশেষত পাহাড়ি অঞ্চলে, কারণ সেখানে ভৌম জল পাওয়া কিন্তু খুব টাফ। পার্বত্য অঞ্চলে ভৌম জল মাটির নিচে থেকে ওই জলকে উত্তোলন করা কিন্তু সহজ না, তার জন্য তারা কিন্তু বেশিরভাগ ইউজ করে বরফ বা তুষার বা নদীর জলও কিন্তু তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যবহারের উৎস। কৃত্রিম উৎসগুলো কি? জল বিশোধনাগার, অর্থাৎ নোংরা জল পরিশোধন করে পুনর্ব্যবহার, বা বৃষ্টির জল সংগ্রহ, এই যেটা বলা হলো, ছাদ বা অন্যান্য পৃষ্ঠে বৃষ্টির জল সংগ্রহ করা হয়। তাহলে এইগুলো আমরা জানলাম কি, যে জলের উৎসগুলো কি, কোথা থেকে জল আসে। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ উৎসগুলো যদি আমরা কোনো কারণে বন্ধ করে দিই বা উৎসগুলোতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ভাবতে হবে আমরা জল পাবো কোথা থেকে। তাই প্রত্যেকটা উৎস গুরুত্বপূর্ণ, যাতে একটা উৎসের কোনো সমস্যা হলে আমরা আর একটা উৎস থেকে জল পেতে পারি। তাই এখানে কিন্তু পানীয় জলের উৎস বললামই, পানীয় জলের উৎস যেহেতু ভূগর্ভস্থ জল, যেটা কূপ নলকূপ এগুলোর মাধ্যমে আমরা উত্তোলন করি, পানীয় জলের কিন্তু সাবস্টিটিউট বা বিকল্প কিন্তু খুব কম। তাই পানীয় জলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে জলের অপচয় না হয় এবং জল দূষিত না হয়। আচ্ছা, এখানে আমরা উৎসগুলো জানলাম, তাহলে বিভিন্ন জলের বিভিন্ন উৎসগুলো সম্পর্কে জানলাম। এখানে বলো কোনো ডাউট আছে? জলের উৎসগুলো বিষয়ে কোনো কোশ্চেন আছে বা ডাউট আছে? ওকে, আচ্ছা, সবার শুনতে পাচ্ছ তো? সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে প্রথম জানলাম জলের উৎস। নেক্সট, জলচক্র। জলচক্র খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ওয়াটার সাইকেল বা জলচক্র। তো চক্র মানে কি? চক্র মানে যেটা সার্কেলের মধ্যে যেটা শুরু হচ্ছে এবং আবার সেই স্থানে ফিরে আসছে, সেটাকে বলি আমরা একটা সাইকেল। তো এখানে জলের সাইকেল অর্থাৎ জলের বিভিন্ন অবস্থা। আচ্ছা, জলের তিনটে অবস্থা কি কি বলতো? জলের তিনটে অবস্থা, তোমরা যা বলবে আমি সেটাই নোট করব। কঠিন, তরল, গ্যাসীয়। একদম, তোমরা যেটাই বললে আমি সেটাই। তাহলে জলের তিন অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে আমরা যখন জলটাকে ইউজ করছি, সেটা বেশিরভাগটাই তরল জলটাকে তরল অবস্থায় ইউজ করছি। যখন বরফ আছে সেটা হচ্ছে কঠিন, এবং যখন সেটা বাষ্পীয় আকারে থাকছে বায়ুমণ্ডলে সেটা হচ্ছে গ্যাসীয়, জলীয় বাষ্প রূপে। তাহলে এই যে তিন অবস্থা, শুরুটা কোথা থেকে? সাইকেলের একটা মজার ব্যাপার, সাইকেল মানে তার শুরুটা এক্স্যাক্টলি কোথা থেকে হয়, অর্থাৎ কোন অবস্থাটাকে শুরুর অবস্থা বলবো সেটা বলা খুব মুশকিল। তো
দেখা যাক, আমরা একটা ছবির মাধ্যমে সেটাকে অ্যানালিসিস করি। ফার্স্ট আমরা একটা ধরে নিচ্ছি, একটা জলের প্রথম বাষ্পীয় অবস্থায় হতে গেলে কি হতে হবে, জল প্রথম কি হবে। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, ইভাপোরেশন। তাহলে ফার্স্টে 1 নম্বর পয়েন্ট কি, বাষ্পীভবন বা ইভাপোরেশন। দেখো, বাষ্পীভবন বা ইভাপোরেশন, এই প্রসেসে কি হয়, এই প্রসেসে জল বিভিন্ন সাগর, মহাসাগর, হ্রদ, নদী, পুকুর, খাল, বিল, এই সমস্ত জায়গা থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়। দেখো ছবিতে ক্লিয়ার, ইভাপোরেশন যেটা আছে, তোমার এখানেও ইভাপোরেশন ঘটছে, এখানেও ইভাপোরেশন ঘটছে। তাহলে যেখানে জলভাগ বেশি, অর্থাৎ সাগর বা মহাসাগর, সেখানে বাষ্পীভবন অটোমেটিক বেশি হবে। দিস ইজ নর্মাল। তাহলে এখানে কি হচ্ছে, ইভাপোরেশন, বাষ্পীভবন হচ্ছে 1 নম্বর। ইভাপোরেশন না হলে জলের বায়ুমণ্ডলে জলের উৎসটা আসবে না। তাই ফার্স্ট বাষ্পীভবন। সেকেন্ডকে কি বলতে পারি, ইভাপোরেশনের পর কি হবে, সেকেন্ডে কি হবে, কনডেনসেশন বা ঘনীভবন। তাহলে এখানে কি হচ্ছে, তোমার এখানে তো হলো বাষ্পীভবন, সেই জলটা উপরে উঠে গেল। তাহলে এই জলটা, আচ্ছা তোমরা এবার এই প্রসঙ্গে বলো তো, যখন গরম বেশি থাকে, বাষ্পীভবন মানে কি, ধরে নিচ্ছি সূর্যের তাপে বায়ুমণ্ডলে প্রচন্ড গরম, গরম বায়ুর বৈশিষ্ট্য কি, গরম বায়ুর কি বৈশিষ্ট্য জানো তোমরা, কেউ একটু রেসপন্স করো তো। যদি বায়ু খুব গরম হয় তাহলে তার বৈশিষ্ট্য কি, তাহলে সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। ভেরি গুড। তাহলে যত বায়ুমণ্ডলে গরম বেশি থাকবে তত সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে। দেখো তাই হয়েছে। তাহলে এখানে ইভাপোরেশন হয়ে সেটা উপরে উঠে গেছে। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর, আচ্ছা এই যে 3, 2 আরো দিয়েছে সেটা বলি। জল যখন ইভাপোরেশন হচ্ছে কোথা থেকে, ইভাপোরেশন হচ্ছে জলভাগ থেকে, বাষ্পীভবন হচ্ছে কোথা থেকে, জলভাগ থেকে। তো জল কি বায়ুমণ্ডলে আসে শুধুই জলভাগ থেকে, দেখি তোমরা কি জানো, শুধুই কি জলভাগ থেকে জল বায়ুমণ্ডলে আসে, আর কোনো সোর্স নেই? বলো, বলতে পারবে? এই যে এখানে তোমার আরো কিছু দিয়েছে, 2, 3 আরো কিছু দিয়েছে। তো স্যার, গাছ খাবার তৈরি করার সময় মানে গাছের পাতা থেকে এক বাষ্পীভবন ঘটে। হ্যাঁ, এটাকে কি বলে? ঠিকই বলেছো। ওটাকে কি বলে, ওই বাষ্পীভবনকে কি বলে, গাছের পাতা থেকে যখন আসে? এটাকে বলে প্রস্বেদন। তাহলে এটাকে কি বলে, প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এটাকে বলে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন, যেটা গাছ থেকে হচ্ছে। তাহলে 1 নম্বর আমরা কি পেলাম, একটা ইভাপোরেশন পেয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে প্রস্বেদন, যেটা গাছ থেকে তোমার জল কি হচ্ছে, বায়ুমণ্ডলে মিশছে। এছাড়া হতে পারে বরফ থেকেও সেই, আচ্ছা তোমরা দেখেছো যদি বরফ থাকে সেখানে ধোঁয়া ধোঁয়া মতো থাকে, যদি খুব বেশি বরফের জায়গা থাকে সেখানে ধোঁয়া ধোঁয়া মতো থাকে, এটা একটু লক্ষ্য করবে। ওটা থেকে কি হয়, ওই বরফ থেকেও জল কিন্তু কি হচ্ছে, তোমার ছোট ছোট জলের কণা জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে যাচ্ছে, সেটাকে বলে সাবলিমেশন। সাবলিমেশন, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো পেলাম। এরপর এই সমস্ত জলগুলো যখন বায়ুমণ্ডলে মিশছে, উপরের দিক, অর্থাৎ আমরা যত বায়ুমণ্ডলের উপরের স্তরে যাব, সেটা গতকালে আলোচনা, মানে গতদিনে আলোচনায় হয়েছে যে মেসোস্ফিয়ার প্রচন্ড ঠান্ডা। তাহলে যত ওপরের দিকে যাব কি হবে, ঠান্ডা বাড়তে থাকবে। তাহলে একদম উপরে আমরা যদি তোমার মেসোস্ফিয়ারে যেতে হবে না, আমরা
ট্রোপোস্ফিয়ারেই যদি দেখি, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে উষ্ণতা কমতে কমতে -80°C পৌঁছে যায়। যত উপরে যাচ্ছে উষ্ণতা কমছে, তাহলে উষ্ণতা যত কমছে এখানে কি হবে? ঠান্ডা বায়ু। দেখো এখানেকার তুলনায় এখানে বায়ু কিন্তু আরো বেশি ঠান্ডা। তো ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে সেটা ঘনীভবন হবে, যেটাকে বলেছি কনডেনসেশন। কনডেনসেশন বা ঘনীভবন। তো এই ঘনীভবন হলো, ঠিক আছে। এই ঘনীভবন থেকে কি হচ্ছে? ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এই ঘনীভূত হয়ে সেই ঠান্ডা জল বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প এইগুলোর সাথে মিশছে। কনডেনসেশন থেকে ট্রান্সপোর্টেশন হয়ে মেঘ তৈরি হচ্ছে। তাহলে কনডেনসেশন থেকে এই যে দুটো লাল চিহ্ন, একটা লাল তীর, এটাকে হচ্ছে ট্রান্সপোর্টেশন হচ্ছে, এখানে মেঘে রূপান্তরিত হচ্ছে। এগুলো মেঘে রূপান্তরিত হচ্ছে। এই মেঘ থেকে কি হচ্ছে? তোমার নেক্সট পয়েন্ট কি? কনডেনসেশন থেকে নয় ট্রান্সপোর্টেশন হলো, তারপর কি হবে? তারপর প্রেসিপিটেশন। এবার আমাকে বলো যে এই যে প্রেসিপিটেশন হচ্ছে, প্রেসিপিটেশনের বাংলা হচ্ছে অধঃক্ষেপণ, যেটার বাংলা হলো কি? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের রূপগুলো আমাকে একটু বলো তো। অধঃক্ষেপণ কি কি ভাবে হতে পারে? অধঃক্ষেপণের রূপগুলো কে বলতে পারবে? স্যার বৃষ্টির রূপে। তাহলে প্রথম পয়েন্ট কি বললে? স্নোফল হয়। বৃষ্টিপাত। বৃষ্টিপাত, ঠিক আছে। এছাড়া তুমি বলে স্নোফল, তারপর যেটা তুষারপাত। স্নোফল হয়, তারপর শিলা বৃষ্টির সময় আমরা দেখি বরফ পড়ে বড় বড়, তো একদম, সেটাও এক ধরনের ভেরি গুড, অধঃক্ষেপণ। ভেরি গুড। তাহলে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঠিক আছে। তো এইখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শিশির বা কুয়াশা, এগুলোকে কি আমরা অধঃক্ষেপণ বলতে পারি? কারণ এটাও কিন্তু কোশ্চেনের মধ্যে থাকতেই পারে যে অধঃক্ষেপণ নয়, অধঃক্ষেপণ নয় কোনটি, বা এরকম ধরনের কোনো কোশ্চেন থাকলে শিশির বা কুয়াশা এটাকে কি অধঃক্ষেপণ আমরা বলতে পারি? তো শিশির বা কুয়াশাকে কিন্তু আমরা অধঃক্ষেপণ বলতে পারি না, ঠিক আছে। শিশির বা কুয়াশা এটা মাথায় রাখবে, কারণ আমরা বলি শিশির পড়ছে, শিশির পড়েছে, কিন্তু শিশির পড়ে না। শিশির কখনো উপর থেকে নিচের দিকে বৃষ্টিপাতের মতো পড়ে না। শিশির জলীয় বাষ্পটা তোমার স্যাচুরেটেড হয়ে, জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে সেটা কি হয়? জলের আকারে জমে যায় কোনো কিছুকে আশ্রয় করে। সেটা ঘাস হতে পারে, কোনো কিছুকে, আজকে যে কোনো জড় পদার্থ যে কোনো কিছুকে আশ্রয় করে, বা গাছের পাতা, যাই হোক, সেইগুলোতে কি হয়? থাকে, জমে থাকে। তাই শিশির। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি বলে বোঝা গেল না, একটু বলবে? কেউ কিছু বললে আমি শুনতে পেলাম না, একবার রিপিট করো। হ্যাঁ না স্যার, আসলে তখন আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তো স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমি জানালাম। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে প্রসঙ্গে একটু কথাটা, ইনফরমেশনটা দিয়ে রাখলাম। সেইগুলো তোমার বায়ুমণ্ডলে থাকে, সেগুলো ঘনীভূত হয়, কিন্তু কখনোই সেগুলো উপর থেকে পড়ে না। তাই শিশির বা কুয়াশা এগুলোকে আমরা অধঃক্ষেপণ বলতে পারি না। যাই হোক, তো এই প্রসঙ্গে ফিরে আসি, যেটা বলছিলাম যে অধঃক্ষেপণ বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি আকারে কি হচ্ছে দেখো। এই দেখো প্রেসিপিটেশন হচ্ছে, দেখো প্রেসিপিটেশন, অধঃক্ষেপণ হচ্ছে বৃষ্টি রূপে। তো এইগুলো আবার কি হচ্ছে? বৃষ্টি রূপে নিচে ফিরে আসছে, ঠিক আছে। নিচে যখন ফিরে আসছে তখন সেটা কি হচ্ছে? তখন সাগর বা মহাসাগর বা হ্রদ, সেখানে কি হচ্ছে? আবার জলটা ফিরে আসছে, যেগুলো ডিপোজিশন আকারে
দেখো জল জমা হচ্ছে বরফের স্তূপে, বরফের আকারে যখন জমা হচ্ছে সেটা বরফের চূড়ায় আবার জমা হচ্ছে, আবার কখনো তোমার নিচে নেমে আসছে এবং সেখানে আবার জলের একটা কি রিচার্জ হয়ে গেল। তাহলে এইভাবে কি হচ্ছে, জলের একটা চক্রাকার আবর্তন ঘটছে। এইভাবে জলের চক্রাকার আবর্তন ঘটছে, যেটাকে বলতে পারি কি জলচক্র, যেটাকে বলতে পারি কি জলচক্র। তাহলে দেখো এইভাবে একটা সাইকেলে প্রথমে ইভাপোরেশন, বা শুধু ইভাপোরেশন নয়, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, সাবলিমেশন, এগুলোর মাধ্যমে হলো, এগুলোর মাধ্যমে হয়ে কনডেনসেশন হলো, ঘনীভবন হলো, ঘনীভবন হয়ে মেঘে পরিণত হলো। সেই মেঘ যখন সম্পৃক্ত হলো, অর্থাৎ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 100% হয়ে গেল, আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারছে না, তখন একটার সঙ্গে একটা জমে গিয়ে বড় মেঘের আকার নিল। সেই মেঘ থেকে তখন বৃষ্টিপাত রূপে নেমে এলো। শুধু বৃষ্টিপাত নয়, শিলাবৃষ্টি, তুষার, ঠিক আছে, তোমার সমস্ত আজকে বরফপাত, সমস্ত ভাবে বিভিন্ন ভাবে সেগুলো নেমে আসে, এবং সেটা যখন বরফের আকারে জমা হয় সেটা হচ্ছে ডিপোজিশন, আবার কখনো এটা বৃষ্টিপাত রূপে নেমে আসছে প্রেসিপিটেশন। এবং যে বরফ থেকে, বরফের এই যে চূড়া, এখান থেকে অনেক নদীর সৃষ্টি হয়, সেই নদীগুলো গিয়ে মিশছে আবার সমুদ্রে, সেই নদীগুলো সারফেস ফ্লো, এই জায়গাটা লেখা আছে, এটা হচ্ছে সারফেস ফ্লো, তাহলে বা রান অফ। তাহলে এইভাবে কি হচ্ছে, আবার বৃষ্টির জল সমস্ত নদীর মাধ্যমে গিয়ে মিশছে সমুদ্রে। তাহলে এইভাবে একটা চক্রাকার আবর্তনকে বলে জলচক্র। দেখো বাষ্পীভবন, সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ইত্যাদি থেকে জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে উঠে যায়। ঘনীভবন, বায়ুমণ্ডলে ঠান্ডা হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। বৃষ্টিপাত, মেঘ থেকে জল, বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি বা হিমের আকারে পৃথিবীতে ফিরে আসে। এরপর প্রবাহ অনুপ্রবেশ, বৃষ্টির জল নদী, হ্রদ বা মাটিতে প্রবাহিত হয়। কিছু জল মাটির নিচে প্রবেশ করে ভূগর্ভস্থ জল হিসেবে সঞ্চিত হয়, যেটাকে আমরা কি আমাদের যে ভৌম জল, ভৌম জলটা আসবে কোথা থেকে? ভৌম জলটা মাটির উপর থেকে চুইয়ে চুইয়ে জল নিচে পড়ে। এই চুইয়ে চুইয়ে জল পড়াকে বলে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন, তাহলে এইভাবে কি হচ্ছে, এই যে অনুপ্রবেশ, এই ইনফিল্ট্রেশন হয়ে ভৌম জলের ভান্ডার পূর্ণ হচ্ছে, এইভাবেই ভৌম জল বাড়ছে। আবার ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন যেটাকে আমি বললাম প্রস্বেদন, গাছপালা, গাছের মাধ্যমে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে চলে যায়। এইভাবে ক্রমাগত চক্রাকার পথে বায়ুমণ্ডলে জলের ভারসাম্য বজায় রেখেছে। তাহলে আজকে যদি জলচক্র না থাকতো, তাহলে কিন্তু এই পৃথিবীতে জলের ভারসাম্য কখনোই বজায় থাকতো না। যদি শুধুই তোমার ইভাপোরেশন হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত হতো না, বা বৃষ্টিপাত হয়ে সেগুলো সমস্ত জলটা তোমার সারফেস ফ্লো বা নদীর মাধ্যমে মিশছে না, কোনো কিছুতে যদি ব্যাঘাত ঘটতো, এই প্রক্রিয়াগুলো একটার সঙ্গে একটা লিঙ্কড, যদি কোনো কিছুতে ব্যাঘাত ঘটতো, তাহলে কিন্তু এই জলচক্রে পুরোপুরি ব্যাঘাত ঘটতো। এবং জলচক্রে যদি ব্যাঘাত ঘটতো, তাহলে কি হতো, এই যে চক্রাকার আবর্তনটা, এটাই কিন্তু শেষ হতো, আর পৃথিবীতে জলের সমস্যা দেখা দিত, ভারসাম্য থাকতো না। তাহলে এইভাবে, এই দেখো এখানে মাটির নিচে ইনফিল্ট্রেশন, দেখো এইখানে হচ্ছে ইনফিল্ট্রেশন, এটা হচ্ছে পার্কোলেশন, মানে জল যে আস্তে আস্তে এই তোমার ছিদ্র পথে জমা হচ্ছে, সেটা হচ্ছে পার্কোলেশন। আর এইটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো। তাহলে এইভাবে জলের চক্রাকার আবর্তন ঘটছে, প্রত্যেকটার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে বোঝা গেছে জলচক্রটা, জলচক্র খুব ইম্পর্টেন্ট একটা টপিক। জলচক্র বোঝা গেছে কিনা বলো? আমি প্রত্যেকটা আজকের পড়ার শেষে কিন্তু তোমাদের আগের দিনের মতোই এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাতে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, জাস্ট কিছু নর্মাল এসিকিউ টাইপ কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। তো সেখানেও আমরা দেখতে পাবো তোমরা বুঝতে পারছো কিনা। তো এটা হচ্ছে ওয়াটার সাইকেল কমপ্লিট হলো। আমাকে একটু রেসপন্স করো যে এই জলচক্র পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা।
জলচক্র পুরো বিষয়টা বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে যে উৎসগুলো জলের যে উৎসগুলো সেইগুলোর আমরা যে এই যে তোমার জলচক্র পড়লাম, এখানে জলটা আসছে আমাদের এখানে যে জলটা বাষ্পীভূত হয়ে আসছে, বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে আসছে, সেটা কিন্তু প্রধান আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আকারে। কারণ আমাদের এই অঞ্চলে শিলাবৃষ্টিও কম বা বরফপাত, স্নোফল এগুলো কম। তো এখানে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাতের ভূমিকা বেশি, এবং শুধু আমাদের এখানে নয়, সারা পৃথিবী জুড়ে বৃষ্টিপাত মানে অধঃক্ষেপণের প্রধান রূপ হচ্ছে কিন্তু বৃষ্টিপাত। আমি আজকে যতই অধঃক্ষেপণের রূপগুলো বলি না কেন, যে শিলাবৃষ্টি, তুষারপাত, যাই হোক, সেখানে কিন্তু প্রধান ভূমিকা নেয় বৃষ্টিপাত। তো এখানে কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বৃষ্টিপাতের কনসেপ্ট, তাই তো? তাহলে বৃষ্টিপাত কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এবার নেক্সট টপিকে যাব, বৃষ্টিপাত। বৃষ্টিপাত, আচ্ছা তোমরা আমাকে বলো, আমি নোটসটা খোলার আগে, যে বৃষ্টিপাত কেন হয়? আমরা কিন্তু জলচক্র করাতে গিয়ে করে নিয়েছি, বৃষ্টিপাত কেন হচ্ছে আমরা কিন্তু বুঝে গেছি অলরেডি। তোমরা শুধু আমাকে বলো যে বৃষ্টিপাত কি করে হচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, মানে বৃষ্টিপাতের তোমার আছে, বৃষ্টিপাতের প্রক্রিয়া আছে। মানে ধরো বৃষ্টিপাতেও তত্ত্ব আছে। তো তোমাদের এখানে কেউ কেউ ভূগোলে অনার্স বা এরকম কেউ আছো? কেউ কি আছো? হ্যাঁ স্যার। ও, তাহলে তো তুমি পড়েছো নিশ্চয়ই যে বৃষ্টিপাত সংক্রান্ত কিছু থিওরি থাকে, যেমন ধরো ফিন্ডিসেন বার্জেরন থিওরি পড়েছো, এরকম কিছু, বা কলিশন থিওরি। তাহলে যেখানে বৃষ্টিপাত নিয়েও তত্ত্ব আছে, বৃষ্টিপাত প্রক্রিয়া নিয়ে, যাই হোক। তো এখানে এই যে বৃষ্টিপাত ঘটছে, এক কথায় প্রসেসটা কি? এক কথায় বৃষ্টিপাতের প্রসেসটা কি? প্রথমে কি হচ্ছে বলো? জল, স্যার ওয়াটার সাইকেল। হ্যাঁ ওয়াটার সাইকেল। প্রথমে আমরা ওয়াটার সাইকেলের সবটা তো আমাদের এখানে কাজে লাগছে না, আমি জাস্ট বৃষ্টিপাতটার প্রক্রিয়া পড়ব। তাহলে ওয়াটার সাইকেলে কিন্তু অনেক কম্পোনেন্টস আছে, আমরা অনলি বৃষ্টিপাতটা পড়ব। তাহলে প্রথমে কি হচ্ছে? জল বাষ্পীভূত হচ্ছে, জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে। তাহলে উষ্ণ হলে সেই বায়ু তত হালকা, সেই বায়ু তত উপরে উঠে যায়, আর উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে যে ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। যখন মেঘে পরিণত হয়, এবং মেঘ যখন 100% স্যাচুরেটেড হয়ে যায়, 100 ভাগ জল ধরে রাখতে পারে না আর, তখন কি হয়? তখন বৃষ্টিপাত রূপে মাটিতে পড়ে। ঠিক আছে? হ্যাঁ স্যার, মেঘ ঘনীভূত হয়ে যখন নীল তাপ ত্যাগ করে তখন অধিকর্ষিত জলের টানে একদম বৃষ্টিরূপে পতিত হয়। একদম, ভেরি গুড। আমি ওটাই জানতে চাইছিলাম যে বৃষ্টিপাতটা আসছে কেন, উপর থেকে নিচে অভিকর্ষজ টানে, এবং লীন তাপ ত্যাগ করলে তখন ঠান্ডা হয়ে যায়। তাহলে এইভাবে কি হচ্ছে? শক্তিটা যোগাচ্ছে লীন তাপে। তাহলে জল থেকে বৃষ্টিপাত হচ্ছে। এই দেখো, যে বায়ুমণ্ডলের পৃথিবী পৃষ্ঠে পড়ার একটা প্রক্রিয়া হচ্ছে বৃষ্টিপাত। তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে, পরে তা বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি, হালকা বৃষ্টি, ঝিরঝিরে আকারে মাটিতে পড়ে। তাহলে এটি জলচক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে বৃষ্টিপাতকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? 3 প্রকার: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এবং ঘূর্ণবাদ বৃষ্টিপাত। ঠিক আছে, প্রত্যেকটা আমি ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তাহলে ফার্স্ট হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, যেটা হচ্ছে কনভেকশনাল রেইনফল। ভালো করে বোঝো। প্রথমে সূর্যের তাপ এখানে প্রধান ভূমিকা পালন করছে, সূর্যালোক। তাহলে সূর্যালোকে কি হচ্ছে? তোমার জলীয় জলের ভাগগুলো, অর্থাৎ সাগর, মহাসাগর, হ্রদ, পুকুর, খাল, বিল, নদী, সব কিছু থেকে জল কি হচ্ছে? বাষ্পীভূত হচ্ছে। জল তাহলে বাষ্পীভূত হতে গেলে আগে কি দরকার? জলটাকে গরম হতে হবে। তাহলে জলটা গরম হতে গেলে মোটামুটি উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 থেকে 27-28 ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম হতে হবে।
তাহলে এবং এটা একদিনের ঘটনা না, সারা বছর ধরে মোটামুটি ওভারঅল সেম থাকতে হয়। তাহলে এখানে কি হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে প্রথমে গরম থেকে, তারপর সেই জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এলে ঘনীভূত হয় এবং মেঘের সৃষ্টি করে, পরবর্তী থেকে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়। অর্থাৎ আমরা যে বৃষ্টিপাত প্রক্রিয়াটা আগেই পড়লাম, সেটাই কিন্তু মেনলি পরিচলন বৃষ্টিপাতটাই। বৃষ্টিপাতের যে প্রক্রিয়া পড়লাম সেটা কিন্তু মেনলি পরিচলন বৃষ্টিপাত। তাহলে এই ধরনের বৃষ্টি প্রায় গ্রীষ্মকালে এবং উষ্ণ অঞ্চলে বেশি দেখা যায়, তাই তো? তাহলে এটি সাধারণত স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হতে পারে। ধরো প্রতিদিন হতে পারে, মাঝে মাঝে হতে পারে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও প্রচন্ড তীব্র বেগে বৃষ্টিপাতটা হয়। ঠিক আছে, অল্প অল্প বৃষ্টিপাত কিন্তু মাটির নিচে জল চুইয়ে যায় না। কিন্তু যদি 1 ঘন্টা বৃষ্টি হলো কিন্তু বীভৎস বৃষ্টি হলো, 7 দিন বৃষ্টি না হওয়ার থেকে 1 ঘন্টা যদি বীভৎস বৃষ্টি হয়, তখন কিন্তু সেই জল মাটির নিচে চলে যেতে পারে। ইনফিল্ট্রেশন বা যেটা এইমাত্র বলেছি, পাতন প্রক্রিয়া তোমার নিচে চুইয়ে যায় এবং ভৌমজল আকারে সঞ্চিত হয়। তাহলে আমি যে কথাটা বললাম যে উষ্ণ অঞ্চলে বেশি দেখা যায়, তাহলে বলতো পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চল। ভেরি গুড। তাহলে পরিচলন বৃষ্টিপাত প্রধানত নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। কেন নিরক্ষীয় অঞ্চলে? কেন নিরক্ষীয় অঞ্চলে? একদম, আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। তাহলে এখানে এবং আর একটা কারণ, নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি, নিরক্ষীয় অঞ্চলে জলের পরিমাণ বেশি, তাই জন্য কি হচ্ছে, তোমার বাষ্পীভবন বেশি হচ্ছে। বাষ্পীভবন বেশি হওয়ার জন্য কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। এবং এখানে নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতকে কি বলে বলতো? নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতকে কি বলে? কালবৈশাখী। না, কালবৈশাখী তো একদম, ওটাকে কি বলে? বিকেলে 4টের সময় মানে ধরা হয়। ভেরি গুড, 4 o'clock রেন। মোটামুটি ধরা হয় বিকেল 4টের সময় বৃষ্টিপাত হয়, এরকম না যে এক্স্যাক্টলি 4টে, কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাত হয় প্রত্যেক দিন। কারণ এই যে প্রত্যেক দিন তোমার এতটা জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে, সেখান থেকে জল আর ধরে রাখতে পারছে না তোমার আকাশে, তার জন্য কি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টিপাত ঘটছে। তাই নিরক্ষীয় অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যেমন উষ্ণতা বেশি, তেমন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বেশি। ঠিক আছে, দেখো প্রক্রিয়াটা দেখো। এখানে কি হচ্ছে, জলভাগ থেকে বাষ্পীভবন। তাহলে এটা কি ঘটছে, এইটা হচ্ছে বাষ্পীভবন। এখানে আসছে কি, অধঃক্ষেপণ। তাহলে এখানে জল বাষ্পীভূত হয়ে গেল, ওপরে উঠে কি হচ্ছে, আর তোমার ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে মেঘের আকার নিল, মেঘ থেকে বৃষ্টিপাত ঘটছে। তাহলে এইভাবে বৃষ্টিপাত ঘটার প্রক্রিয়াকে বলে পরিচলন বৃষ্টিপাত। প্রধানত দুপুর বা বিকেলে ঘটে। দুপুর বা বিকেলে ঘটে, তার একটাই কারণ বললাম, কারণ সারাদিন জলীয় বাষ্পটাকে ঘনীভূত হতে হবে, জলীয় বাষ্প সেই রকম পরিমাণে তাকে আকাশে থাকতে হবে, তবে তো সেই বৃষ্টিপাতটা ঘটবে। তাই এটা দুপুর বা বিকেলে ঘটে, স্বল্পস্থায়ী তবে প্রবল বৃষ্টি। আমি মাত্র বলেছি যে অল্পক্ষণ বৃষ্টিপাত হয়, অল্প সময় ধরে হয়, কিন্তু তার বৃষ্টিপাতের পরিমাণটা প্রচন্ড বেশি, অনেক। প্রায়শই বজ্রপাত ঝড়ের সঙ্গে যুক্ত। নিরক্ষীয় অঞ্চল বা উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলের দিকে প্রায় পরিচ্ছন্ন বৃষ্টিপাত ঘটে। এটি স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড়ের সঙ্গে যুক্ত হতে পারে।
আমাজন বেসিন বা আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টি কিন্তু প্রচলিত। ঠিক আছে, প্রক্রিয়া। সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, উষ্ণ বায়ু জলীয় বাষ্প সহ উপরে ওঠে, উচ্চতায় গিয়ে বায়ু ঠান্ডা হয়, জলীয় বাষ্প ঘনীভূত মেঘ তৈরি করে, মেঘ থেকে বৃষ্টি ঝরে। তাহলে খুব সহজ প্রক্রিয়া। পরিচলন বৃষ্টিপাতের প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। দেখো, বলো আমাকে, পরিচলন বৃষ্টিপাতের এই প্রক্রিয়াটা বুঝতে কারো অসুবিধা আছে? বলো, কোনো ডাউট আছে? আমি তাহলে ক্লিয়ার করব। সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার পরিচলন বৃষ্টিপাতের প্রক্রিয়াটা? বলো, বলো একটু। এবং এখানে দেখো, এই যে কালবৈশাখী কথা বলেছে, যে কালবৈশাখী ঝড় হয়, এটা কিন্তু আমাদের এখানে দেখা যায় যে দিনের বেলা দেখবে বৈশাখ মাসে কি হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে প্রচন্ড গরম, সেই গরমে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি হয়, ঝড় বৃষ্টি হয়, এবং তখন কিন্তু উষ্ণতা অনেকটা কমে যায়। এবার আমরা আসবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এই শৈলোৎক্ষেপের শৈল কথার অর্থ কি? শৈল কথার অর্থ হলো পর্বত। তার মানে বোঝাচ্ছে কি, যে এই বৃষ্টিপাতের সঙ্গে পর্বত কোথাও না কোথাও যুক্ত। একটা কথা ক্লিয়ার, যে এই বৃষ্টিপাতের সঙ্গে পর্বত কোথাও না কোথাও যুক্ত। তো কি হয় পর্বতে? দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হচ্ছে, আসছে, আসার সময় পর্বতে কি হচ্ছে, ধাক্কা দিচ্ছে। ধরো আজকে ভারতের তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় কি করছে, হিমালয় পর্বতে ধাক্কা দিচ্ছে। তাহলে এই রকম ভাবে যে কোনো পর্বতেই যখন বা তার আগে হিমালয় তো অনেক দূরে আসতে হবে, তাহলে আগেই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা আসছে, এসে ধাক্কা দিচ্ছে, একদম পশ্চিমেই আছে পর্বত, যেটাকে বলে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ধাক্কা দিচ্ছে, তারপর বৃষ্টিপাত ঘটছে। তাহলে এইখানে কি হচ্ছে, তাহলে আর্দ্র বায়ু পর্বতের পাহাড়ে ঢালে ধাক্কা খায়, এবং ধাক্কা খেয়ে দেখো, এই জায়গায় ধরো ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এটা কিন্তু ওপরে উঠছে, এবং এটা কিন্তু ওপরে উঠছে। ওপরে উঠে কি হচ্ছে, ঘনীভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি করছে। তাহলে শীতল দ্বারা বায়ু উষ্ণ হচ্ছে, বায়ু স্থান দখল, এখানে মেঘ সৃষ্টি হয়ে এবং এই ধারেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা দিচ্ছে পর্বতের যে ঢালে, সেটাকে কোন ঢাল বলবো? সেটাকে বলবো প্রতিবাদ ঢাল। সেটাকে বলবো প্রতিবাদ ঢাল। তাহলে এই ঢালে ধাক্কা দিচ্ছে, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এবং এইখানে কি করছে, ধাক্কা দিয়ে তোমার ঘনীভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি করছে, এবং এই মেঘ থেকে যে বৃষ্টিটা ঘটছে সেটা কিন্তু প্রতিবাদ ঢালেই ঘটছে, প্রতিবাদ ঢালেই ঘটছে। দেখো ছবিতে ক্লিয়ার? তাহলে বায়ুমুখী ঢালে, যেটাকে বলে উইন্ডওয়ার্ড সাইড, তাহলে বেশি বৃষ্টিপাত ঘটছে। এবার ধরো এখানে তো বৃষ্টি ঘটলো, যেটাকে আমরা বলবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতে ধাক্কা দিয়ে বৃষ্টিপাত ঘটছে বলে বলছি আমরা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটার পর যখন এই বায়ুটা যখন এদিকে নেমে আসছে, তখন কিন্তু আর দেখো জলীয় বাষ্প আর কিন্তু আর তো নেই, কারণ বৃষ্টিপাত ঘটে গেছে। তখন তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, তখন তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। তখন এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, বৃদ্ধি পায়। তখন জলীয় বাষ্প নেই আর বৃষ্টিপাত ঘটানোর মতো, তখন সেই বায়ুটা নিচের দিকে নেমে আসছে। নিচের দিকে নেমে আসা মানে সেই বায়ু শুষ্ক বায়ু এবং শীতল বায়ু।
যখনই বায়ু নিচের দিকে নামবে সেই বায়ু ভারী, শীতল, ভারী বায়ু নিচের দিকে নামে, তাহলে সেই বায়ু নেমে আসছে, যেটাকে বলে নিচের দিকে নামা বায়ুটাকে কি বায়ু বলে? ক্যাটাবেটিক বায়ু। তাহলে এই বায়ুটা নিচের দিকে নেমে আসছে, আর এই ঢালটাকে বলবো আমরা অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড। ঠিক আছে, তো এই ঢালে কিন্তু কোনো বৃষ্টিপাত ঘটছে না, শুষ্ক থাকছে। এই ঢালটাকে বলবো বৃষ্টির ছায়াঞ্চল। তাহলে এই ঢালটাকে কি বলবো? বৃষ্টির ছায়াঞ্চল। বৃষ্টির ছায়াঞ্চল। তাহলে পর্বতের বায়ুমুখী ঢালে, যেটাকে প্রতিবাদ ঢাল বলে, বেশি বৃষ্টি ঘটছে, বিপরীত ঢালে বৃষ্টির ছায়াঞ্চল তৈরি করছে। এটি দীর্ঘস্থায়ী হতে পারে, পর্বতময় অঞ্চলে বেশি ঘটে, পাহাড়ি অঞ্চলে। আমি কয়েকটা উদাহরণ তুলে ধরেছি। ধরো ভারতের পশ্চিম ঘাট পর্বতে বললাম যে মৌসুমী আঘাত করলে শৈলতকে বৃষ্টিপাত ঘটে। মুম্বাই, কেরালার উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। আবার ধরো শিলং, চেরাপুঞ্জি বৃষ্টিপাত দেখা যায়। তাহলে দক্ষিণ ঢালে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চলগুলোর একটি। ঠিক আছে, মৌসিনরাম, যেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে। মৌসিনরামে আমরা জানি সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে মৌসিনরাম, মেঘালয়। কিন্তু শিলং কিন্তু বৃষ্টির ছায়াঞ্চল। আর একটা বৃষ্টির ছায়াঞ্চল উদাহরণ দিই, তোমার পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যখন বৃষ্টিপাত হচ্ছে, পূর্ব ঢালে কিন্তু কোনো বৃষ্টিপাত ঘটছে না। এটাকে কি বলবো? এটাকে বলবো বৃষ্টির ছায়াঞ্চল। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। বায়ুমুখী ঢালে বিপরীত ঢালে শুষ্ক অঞ্চল তৈরি করছে, তাহলে বৃষ্টি হচ্ছে না, সেখানে বৃষ্টির ছায়াঞ্চল তৈরি করছে। বলো, যে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই প্রক্রিয়াটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই বৃষ্টিপাতের প্রক্রিয়াটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা আমাকে একটু রেসপন্স করো। সকলের কাছে ক্লিয়ার কিনা? বলো, প্রক্রিয়াগুলো কিন্তু বোঝার, এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। প্রক্রিয়াগুলো কিন্তু শুধু বুঝতে হবে। সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো, হ্যাঁ বা না কিছু বলো। চুপচাপ থাকলে স্যারের পক্ষে তো কন্টিনিউ করা মুশকিল। রেসপন্স করতে হয়, হ্যাঁ বলো, না বলো, ঠিক আছে বলো, কিছু তো রেসপন্স করো। বলো, দুই প্রকার বৃষ্টিপাত আমি আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আমরা যাব নেক্সট, যে লাস্ট তোমার এক ধরনের বৃষ্টিপাত, সেটা হলো ঘূর্ণবাত বৃষ্টিপাত। ঘূর্ণবাত, সাইক্লোন। সাইক্লোন কাকে বলে? কেউ একজন বলো তো, ঘূর্ণবাত কি? আমি বৃষ্টিপাতে যাচ্ছি না, ঘূর্ণবাতটা কি? সাইক্লোন শব্দটা কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত। সাইক্লোন কিসের নাম? সাইক্লোন একটা কিসের নাম? বলো, সাইক্লোন একটা কিসের নাম? একদম, স্টর্ম বা ঝড়। যখন প্রচন্ড একটা গতিবেগ সম্পন্ন ঝড়, সেটা হচ্ছে সাইক্লোন। তাহলে এই রকম নামটা কেন এলো? সাইক্লোনিক রেইনফল বা ঘূর্ণবাত বৃষ্টিপাত।
কি হয়, ধরো এই ঘূর্ণবাত বৃষ্টিপাত কিন্তু দুই প্রকার হতে পারে, একটা ক্রান্তীয়, একটা নাতিশীতোষ্ণ। দুটোই আমি বোঝাচ্ছি, ক্রান্তীয় কি নাতিশীতোষ্ণ কি। তো ঘূর্ণবাতে কি হয়, একটা পরিবর্তন ঘটবে, এটা মাথায় রাখবে যে ঝড়টাও সাইক্লোন, এখানে রেনফলটাও সাইক্লোনিক রেনফল। কেন না, একটা র্যান্ডম একটা চেঞ্জ, এই চেঞ্জটাকে আসতে হবে, তবে কিন্তু বৃষ্টিপাতটা ঘটবে। অর্থাৎ তাপমাত্রার একটা পরিবর্তন ঘটবে, আর তাপমাত্রার পরিবর্তন ঘটলে বায়ুর চাপের পরিবর্তন ঘটে। বায়ু যত উষ্ণ হবে তখন কিন্তু নিম্নচাপ, এবং বায়ু যখন শীতল হবে তখন সেটা উচ্চচাপ। তার মানে বোঝা যাচ্ছে যে যেমন ঝড়ের ক্ষেত্রেও তাই, যে নিম্নচাপ এবং উচ্চচাপের ঢালের একটা পরিবর্তন ঘটলে বায়ু প্রবল বেগে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে নেমে আসে, বা প্রচন্ড বেগে ছুটে আসে। আর এই স্পিডটা যখন বেশি হয়, ঝড়ের স্পিডও বাড়ে। তেমনই এখানেও তাই চাপের পরিবর্তন ঘটে। দেখো, নিম্নচাপে কেন্দ্রে বায়ু উপরে উঠে ঠান্ডা হয়, জলীয় বাষ্প ঘনীভূত বৃষ্টিপাত ঘটায়। তাহলে সাপোজ আমি বলছি যে ধরো এই জায়গায় একটা নিম্নচাপ তৈরি করেছে, এই জায়গাটা একটা নিম্নচাপ, তাহলে নিম্নচাপ, তাহলে চারপাশের বায়ু কি করবে, চারপাশে তো আমি ধরে নিচ্ছি উচ্চচাপ, তাই তো, তাহলে চারপাশে বায়ু হচ্ছে উচ্চচাপ, তখন বায়ু কি করবে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ঘড়ির, আমাদের উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে ছুটে আসবে। আর এই নিম্নচাপের বায়ুটা কি হবে, ওপরে উঠে যাবে, ওপরে উঠে কি হচ্ছে, ঘনীভূত হবে, স্বাভাবিক, নিম্নচাপ মানে হালকা বায়ু, তাই তো, আর হালকা বায়ু ওপরে উঠে ঘনীভূত হবে, বৃষ্টিপাত ঘটাবে, একই বৃষ্টিপাতের প্রক্রিয়া। তার এই ক্ষেত্রে একটা কি হচ্ছে, একটা কি বায়ুর চাপের প্রথমে একটা পরিবর্তন হতে হচ্ছে, প্রথমে কোনো জায়গার অঞ্চল জুড়ে নিম্নচাপ তৈরি হতে হচ্ছে, এবং সেই নিম্নচাপটা তৈরি হলে চারপাশের উচ্চচাপের বায়ু কি করছে, চারপাশের উচ্চচাপের বায়ু স্পিডে এই নিম্নচাপের দিকে ছুটে আসছে, ঠিক আছে, তখন সেই নিম্নচাপের উপরে বায়ুটা উপরে উঠে গিয়ে হালকাভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে। দেখো, এই ছবিটার মতোই এখানে একটা ছবি দেখিয়েছে। ধরো সমুদ্র, এগুলো থেকে যেমন বাষ্পীভূত হচ্ছে, কিন্তু সমুদ্রের জল এবং স্থলভাগের কিছুটা অংশ জুড়ে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি করেছে। তোমরা যদি ঝড়গুলোর কথা মাথায় রাখো, মনে রাখো, দেখবে ঝড়গুলো যখন সৃষ্টি হয় তখন দেখবে সমুদ্রে কিন্তু কোনো না কোনো নিম্নচাপ তৈরি হয়। মনে পড়ছে যে একটা ধরো কোনো জায়গায়, সমুদ্রের কোনো জায়গায় একটা কিন্তু নিম্নচাপ তৈরি হয়, কারণ সমুদ্রের উপরে পৃষ্ঠের জলের উষ্ণতা খুব বেশি থাকে, এবং সেখানে জলের অনেক গভীর পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে, আমরা জানি, যেটা স্থলভাগে সম্ভব নয়। আর জলের এইখানে গভীর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় বলে কি হচ্ছে, জলের অনেকটা জায়গা জুড়ে উষ্ণতাটা বা গরমটা বাড়ছে, তার ফলে নিম্নচাপটা তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই জায়গায় যখনই নিম্নচাপ কেন্দ্র তৈরি হলো, এই জায়গার বায়ুটা উপরে উঠে গেল, ঠিক আছে, চারপাশের বায়ু কি করছে, দেখো এদিকে ছুটে আসছে, আর এদিক থেকে উপরে উঠে যাচ্ছে। তাহলে এইভাবে ছুটে আসলে এবং উপরে উঠে তোমার ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। পার্থক্যটা কি আছে আমি বলে দেব, ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণের মধ্যে পার্থক্য কি আছে বলবো। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে ক্রান্তীয় ঘূর্ণবাত, এটা কত ডিগ্রির মধ্যে দেখা যেতে পারে, কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে মোটামুটি দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাত? মোটামুটি বলো যে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যেতে পারে। ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় ঘূর্ণবাত মানে কি, ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যাবে, আমরা ধরে নিতে পারি, তাই তো। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাত এটা, তাহলে নিম্নচাপ বা ফ্রন্টাল সিস্টেমের সঙ্গে যুক্ত, তারপর দীর্ঘস্থায়ী বিস্তৃত এলাকায় বৃষ্টি হতে পারে,
শীত প্রধান অঞ্চলে ফ্রন্টাল বৃষ্টি বেশি দেখা যায়। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে প্রবল বৃষ্টি ঝড় হতে পারে। এই যে ঘূর্ণিপাত বৃষ্টিপাতটা যখন হচ্ছে, কিন্তু এটা সব সময় আসছে না। পরিচলন বৃষ্টিপাত যেমন কমন, কিন্তু ঘূর্ণিপাত বৃষ্টিপাত সবসময় আসছে না। এই কারণেই এখানে কিন্তু একটা তোমার নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে। যে নিম্নচাপের কেন্দ্রটা তৈরি হলে তবেই চারপাশে বায়ু আসবে। এই প্রসঙ্গে একটা তথ্য দিয়ে রাখি, এই যে নিম্নচাপের মাঝখান একদম সেন্টার, এই সেন্টারটা 10 কিলোমিটার মতো বিস্তৃত হতে পারে, যেটাকে বলে নিম্নচাপ ঘূর্ণবাতের চক্ষু, যেটাকে বলে ঘূর্ণবাতের চক্ষু। যে অঞ্চলটা কিন্তু শান্ত থাকে, যেখানে কিন্তু কোনো বায়ু প্রবাহ খুব কম, যেখানে একটা শান্ত ভাব বিরাজ করে। ঠিক আছে, তাহলে এটা গেলাম আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত হলো এই প্রক্রিয়া। তাহলে নাতিশীতোষ্ণে পার্থক্য কোথায়? নাতিশীতোষ্ণে কি হচ্ছে দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে একটা সীমান্ত তৈরি হয়। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একটাই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সীমান্ত তৈরি হয়। সীমান্ত তৈরি হয়। তাহলে দেখো এখানে উষ্ণ বায়ু শীতল বায়ু সীমান্ত, দেখো এইখানে। তাহলে এইখানে শীতল বায়ু, এখানে উষ্ণ বায়ু, সমুদ্রপৃষ্ঠ উষ্ণ বায়ু। তাহলে এই উষ্ণ বায়ুটা উপরে উঠে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে শীতল বায়ু। তাহলে এই শীতল বায়ু উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর দিয়ে উপরে উঠে যাচ্ছে। তখন এই সীমান্তটাকে বলে অক্লুশন সীমান্ত, যেটা আস্তে আস্তে কি হয়, মাটির সাথে মিশে যায় এবং আস্তে আস্তে এই বিলীন হয়ে যায়, সীমান্তটা বিলীন হয়ে যায়। কিন্তু যতদিন এই নিম্নচাপটা থাকে, এই সীমান্তটা থাকবে, ততদিন কিন্তু বৃষ্টিপাতটা ঘটবে। যদিও বৃষ্টিপাতের পরিমাণ ক্রান্তীয় বৃষ্টিপাতের পরিমাণের তুলনায় কম, ঝড়ের পরিমাণ কম, বৃষ্টিপাতের স্পিড কম, কিন্তু ধরো অনেক দিন ধরে একটানা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটা সীমান্ত তৈরি হয়, এই সীমান্ত বরাবর উষ্ণ বায়ু ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে ঘনীভূত বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার দুটো বায়ুর যে পার্থক্য, একটা ঢাল, একটা বায়ুচাপের ঢাল, এটাকেই বলে সীমান্ত। এখানে কি হচ্ছে, তোমার শীতল বায়ু, শীতল বায়ু এমনিতেই শীতল বায়ু ঘনীভূত হবে, কিন্তু এই উষ্ণ বায়ু ওপরে উঠে ঘনীভূত হয়, তখন এই তোমার কি করছে, শীতল বায়ুকে ঠেলে উপরে উঠে যাচ্ছে। তাহলে এই যে ঢাল বরাবর উপরে ওঠে, তাকেই বলে সীমান্ত। দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ঠিক আছে, এই যে এত ঝড় দেখা যায়, আমফান, সিডার, আইলা, এই সমস্ত ঘূর্ণিঝড়গুলো, এই ঘূর্ণিঝড়গুলোতে কিন্তু সমস্ত সাইক্লোনিক রেনফল। কারণ শুধু ঝড় দেখা যায় না, তার সঙ্গে প্রচন্ড বৃষ্টি। তাহলে এই বৃষ্টিপাতটা কিন্তু সাইক্লোনিক রেনফল বা ঘূর্ণবাত জনিত বৃষ্টি। দেখো ইউরোপে এই যে শীতল সীমান্তের উদাহরণটা বললাম, তাহলে এই যে শীতল সীমান্ত উদাহরণটা বললাম ইউরোপে, তাহলে কি হচ্ছে, উষ্ণ শীতল ফ্রন্টের মিলনে ফ্রন্টাল বৃষ্টিপাত ঘটছে। তাহলে নিম্নচাপের কেন্দ্রে উষ্ণ আর্দ্র বায়ু একত্রিত হয়, বায়ু উপরে উঠে ঠান্ডা হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়, মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত ঘটায়। ফ্রন্টাল সিস্টেমে উষ্ণ শীতল বায়ু মিলনের কারণে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আমি একটা ছকে আসব, ছকটা থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদের বলতে হবে যে ঘূর্ণবাত বৃষ্টিপাত দুই প্রকার, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। তো এই দুটো বৃষ্টিপাতের প্রক্রিয়া তোমরা বুঝতে পেরেছো কিনা, এই দুটো বৃষ্টিপাতের প্রক্রিয়া তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে আগে কনফার্ম করতে হবে। তারপর আমি নেক্সট নেক্সট এগুলোরই একটা জিস্টে যাব, যাতে সেই জিস্টগুলো তোমরা কোনো একটা সময় চোখ বোলালেই তোমাদের ধাতস্থ হয়ে যায়। কিন্তু বোঝার প্রক্রিয়াটা এখানেই, বুঝতে পারাটা এখানেই হয়েছে। তো এখানে বলো কোনো অসুবিধা আছে কিনা, কোনো ডাউট আছে কিনা?
স্যার ক্রান্তীয় খবর বলুন। ক্রান্তীয় ঘূর্ণবাদটা কি বললে? আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, ক্রান্তীয় মণ্ডল অর্থাৎ 30 ডিগ্রির মধ্যে, যেখানে আমরা জানি উষ্ণতা বেশি, মানে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় উষ্ণতা কম কিন্তু অনেকটাই বেশি। এরপর যত মেরুর দিকে যাব উষ্ণতা কমতে থাকবে। তো এখানে কি হয়, যখন উষ্ণতা এরকম বাড়তে থাকে বিশেষ করে সমুদ্রপৃষ্ঠে, ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে যেখানে উষ্ণতা বেশি থাকে মোটামুটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে কি হয়, সেখানে একটা নিম্নচাপ তৈরি করে, অর্থাৎ বায়ুর চাপ কমে যায়। তো এই নিম্নচাপ অঞ্চল মানেই বায়ু হালকা হবে, বায়ু তখন আর স্থির থাকতে পারবে না, একটা বিক্ষুব্ধ অবস্থা তৈরি হতে চলেছে। এবার তখন কি হয়, এই হালকা বায়ুটা ওপরে উঠে যায়। যখন এই বায়ু ওপরে উঠবে তখন এই বায়ু জায়গাটা তো বায়ুহীন থাকতে পারে না, কোনো জায়গা তো বায়ুহীন থাকবে না, বায়ু তো থাকতেই হবে। তখন চারপাশের তোমার শীতল বায়ু এই উষ্ণ বায়ুটা দখল করতে চলে আসে জায়গাটা, আর যখনই জায়গাটা দখল করতে আসে তখন সেটা হালকা হয়ে আবার ওপরে উঠে যায়। এইভাবে প্রক্রিয়াটা চলে এবং ওপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। কিন্তু তাহলে পরিচলন বৃষ্টিপাতের সঙ্গে পার্থক্য কোথায়? পরিচলন বৃষ্টিপাতে কখনোই পার্টিকুলার একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় এরকম না, কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাদ হতে গেলে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হতে হবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, যেটা 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দেখা যায় মোটামুটি 60 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। ঠিক আছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। ঠিক আছে, আমাকে বলো, ক্লিয়ার হয়েছে? যে বললে ক্রান্তীয় ঘূর্ণবাদ, বলো ক্রান্তীয় ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত ডাউট আছে বললে তার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের সকলের কাছে তাহলে ক্লিয়ার তো? 3 প্রকার বৃষ্টিপাতের ধরন, 3 প্রকার বৃষ্টিপাতের উদাহরণ, কোন জায়গায় দেখা যেতে পারে, মোটামুটি মানে উদাহরণ মানেই কিছু স্যাম্পল উদাহরণ, তো সেগুলো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, প্রক্রিয়াগুলো ক্লিয়ার। ক্লিয়ার তো? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো কিছু বলছিলে, আমার কাছে কথাটা এলো না, কিছু বলছিলে? দেখো, এই যে পরিচলন বৃষ্টিপাত, আমি একটা টেবিলের আকারে এখানে দেখাচ্ছি যে সূর্যের তাপে বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, স্বল্পস্থায়ী তীব্র বজ্রসহ বৃষ্টিপাত, বাংলাদেশে গ্রীষ্মকালে বেশি বৃষ্টি, আমাজন বেশি এগুলো দেখা যায়। এই যে আমাজন পৃথিবীর সব থেকে বেশি জল বহন করে এবং সব থেকে চওড়া নদী, বিস্তৃত নদী আমাজন, তাহলে এখানে জল বেশি, তাহলে এখানে হচ্ছে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলটা পাচ্ছে তার জন্য। এবার হচ্ছে শৈলোৎক্ষেপ, পর্বতের বাধায় বায়ু উপরে উঠছে, দুটো ঢাল মনে রাখতে হবে, একটা প্রতিবাদ ঢাল, একটা অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত বেশি হচ্ছে, অনুবাদ ঢালে বৃষ্টি হচ্ছে না, তাহলে অনুবাদ ঢালে হচ্ছে বৃষ্টিচ্ছা অঞ্চল। ঠিক আছে, তাহলে বায়ুমুখী ঢালে বেশি বৃষ্টিপাত। এখানে চেরাপুঞ্জি, মেঘালয়, পশ্চিমঘাট, পশ্চিমঘাট অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতের, এখানে কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ঠিক আছে, পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, ওটা বৃষ্টিচ্ছা অঞ্চল। ঘূর্ণবাদ, নিম্নচাপ বা শীত বা উষ্ণে বায়ু সংঘাত, দীর্ঘস্থায়ী বিস্তৃত এলাকা, ঝড় বজ্র সহ। ঘূর্ণিঝড় সিডার, সিডার একটা এক্সাম্পল দিয়েছে, ইউরোপের ফ্রন্টাল বৃষ্টি, এটা কিন্তু নাতিশীতোষ্ণ বৃষ্টি ইউরোপের ফ্রন্টালটা। আর এই যে ঘূর্ণিঝড় সিডারের উদাহরণ দিয়েছে, এটা কিন্তু ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। ঠিক আছে, আবার কিছু এমসিকিউর আকারেও কিছু কোশ্চেন উত্তর করা আছে। দেখো, পরিচলন বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? সূর্যের তাপে গরম বায়ু উপরে উঠে
ঠান্ডা হয়ে বৃষ্টির সৃষ্টি করে। ভীষণ সুন্দর করে করানো হয়েছে দেখো, যে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমরা কি করতে পারছি, জিস্ট করতে পারছি যে শৈলতকে বৃষ্টির প্রধান কারণ কি। পর্বতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা খাবে, বাধা পাবে, তবে বৃষ্টিপাতটা ঘটবে। ঘূর্ণবাত বৃষ্টি কবে ঘটে, কখন ঘটে? নিম্নচাপ বা বায়ুমণ্ডলীয় ফ্রন্ট সৃষ্টি হলে হয়। ঠিক আছে, এটা কখন কোশ্চেন আকারটা করতে পারো, এর অ্যান্সারটা তখন আরো বেশি ক্লিয়ার হবে। কখন ঘটে, ঠিক আছে। কোন বৃষ্টিপাতটি বজ্রসহ স্বল্পস্থায়ী? পরিচলন তোমার পরিচলন বৃষ্টি, তাই তো। আচ্ছা, কোন বৃষ্টিপাত বৃষ্টির ছায়াঞ্চল সৃষ্টি করে? শৈলক্ষেপ বৃষ্টি। ঘূর্ণিঝড় সিডার কোন ধরনের বৃষ্টিপাত? ঘূর্ণবাত বৃষ্টি। পরিচলন বৃষ্টি সাধারণত কোন সময় বেশি হয়? পরিচলন বৃষ্টি সাধারণত কোন সময় বেশি হয়? দুপুরের পর, তাই তো, বিকেলের দিকে। তাহলে পরিচলন বৃষ্টি বেশি হয় কোন সময়? বিকেলের দিকে। কারণ বললাম সকাল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটাকে আসতে হচ্ছে, তারপর সেটা ঘনীভূত হবে, তারপর বিকেলের দিকে বৃষ্টিপাতটা ঘটছে। ক্লিয়ার? এরপর চেরাপুঞ্জিতে বৃষ্টি ঘটে। কোন বৃষ্টি? চেরাপুঞ্জিতে কোন বৃষ্টি ঘটে? চেরাপুঞ্জিতে ঘটে শৈলক্ষেপ বৃষ্টি। একদম। আচ্ছা, এই যে সিডার, তোমরা বলতে পারবে সিডার নামটা বারবার দিচ্ছে, সিডার ঝড়। সিডার একটা ঘূর্ণিঝড়ের নাম। এই সিডারটা কবে হয়েছিল? কারণ মনে আছে সিডার ঘূর্ণিঝড় কবে এসেছিল? আমি বলে দিচ্ছি 2007। ঠিক আছে, 2007 এবং শ্রীলঙ্কা এই সিডার নামটা করেছিল। আমরা জানি যে ঘূর্ণিঝড়গুলো এক একটা দেশ এক একটা নামকরণ করে। সিডার, সিডার মানে কি জানো? চোখ। সিডার ঘূর্ণিঝড় যেটা, সিডার মানে চোখ, যেটা শ্রীলঙ্কা নামটা করেছিল এবং 2007 কিন্তু এটা এসেছিল ঘূর্ণিঝড়টা। ঠিক আছে, একটা তথ্য এই প্রসঙ্গে দিলাম কারণ বারবার সিডার ঘূর্ণিঝড়ের নামটা আছে এখানে। বলো, ইউরোপে কোন ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যাবে, যেটাকে বলছে কি বৃষ্টি? বলো। ফ্রন্টাল। একদম, ঘূর্ণবাত বৃষ্টি ফ্রন্টাল, যেটা কি কোন ঘূর্ণবাত বললাম? কোন ঘূর্ণবাত ধরনের বৃষ্টি বললাম? ক্রান্তীয় না নাতিশীতোষ্ণ? ভেরি গুড, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। আমাজনে। একদম ঠিক বলেছো, নাতিশীতোষ্ণ। আমাজনে যে ধরনের বৃষ্টি হয় তা কি? পরিচলন বৃষ্টি। শৈলক্ষেপ বৃষ্টিতে বৃষ্টিপাত কোন দিকে বেশি হয়? বায়ুমুখী ঢাল, যেটাকে বলেছে প্রতিবাদ ঢাল। অনুবাদ ঢালে তো বৃষ্টি হয় না, প্রতিবাদ ঢাল। ঠিক আছে, তাহলে বৃষ্টিপাতে কোন ধরনের রেন শ্যাডো অঞ্চল সৃষ্টি হয়? শৈলক্ষেপ বৃষ্টিতে। ঘূর্ণবাত বৃষ্টির সময় বায়ুপ্রবাহ কেমন হয়? নিম্নচাপের কেন্দ্রের দিকে ঘূর্ণায়মান। কোন আকস্মিক বৃষ্টিপাত আকস্মিক বজ্রপাত ও ঘনঘটা সৃষ্টি করে? পরিচলন বৃষ্টি। ঠিক আছে, চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয় শৈলক্ষেপ। ইউরোপে ফ্রন্টাল বৃষ্টি হয়ে গেছে। ফ্রন্টাল বৃষ্টিতে কোন দুটো বায়ু সংযুক্ত হয়? উষ্ণ এবং শীতল বায়ু। ঠিক আছে, উষ্ণ আর শীতল বায়ু। পশ্চিম ঘাটে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টি। আমাজন অঞ্চলে প্রতিদিন বিকেলে কোন বৃষ্টি হয়? যেটা নিরক্ষীয় অঞ্চলে ঘটে প্রতিদিন বৃষ্টি। আমাজন অঞ্চলটা পড়ছে নিরক্ষীয় অঞ্চলে। পরিচলন বৃষ্টিপাত, যেটাকে বলে 4 o'clock রেন। ঠিক আছে, 4 o'clock রেন। আচ্ছা, ঘূর্ণিঝড় বা টাইফুনের সঙ্গে যুক্ত কোন বৃষ্টি? ঘূর্ণবাত। শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে বায়ুকে ঠান্ডা করে? পর্বতের ঢালে উঠে গিয়ে উচ্চতায় পৌঁছে বায়ু শীতল হয়ে যায়।
কোন বৃষ্টিপাত সাময়িক কিন্তু প্রবল হয়? পরিচলন বৃষ্টিপাত। বলেছিলাম যে অল্পক্ষণ হতে পারে, কিন্তু তার স্পিডটা বা বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেক বেশি। কোন বৃষ্টিপাতে বৃহৎ এলাকা জুড়ে দীর্ঘ সময় বৃষ্টি হয়? ঘূর্ণবাত বৃষ্টি। ঘূর্ণবাত বৃষ্টি সাধারণত কোন মৌসুমে বেশি হয়? বর্ষাকালে নিম্নচাপ হয়, খুব স্বাভাবিক। বর্ষাকালে হবে কারণ নিম্নচাপ তৈরি হয় বর্ষাকালে, বা কোনো ঝড় এলো তার সঙ্গে যে বৃষ্টি হয় সেটাকে বলতে পারি ঘূর্ণবাত বৃষ্টি। শৈলক্ষে বৃষ্টির ফলে কৃষির কি প্রভাব পড়ে? না বায়ুমুখী ডালে উপযোগী, বিপরীত ডালে খরা। পরিচলন বৃষ্টির সময় কোন ধরনের মেঘ বেশি দেখা যায়? কোন ধরনের মেঘ? কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস মানে মেঘ তোমরা জানো, উল্লম্ব মেঘ, যেটা বিশাল ঘন মেঘ এবং বর্ষাকালে বৃষ্টিপাতের জন্য দায়ী কিন্তু পরিচলন বৃষ্টি তোমার কিউমুলোনিম্বাস। ঘূর্ণবাত বৃষ্টি কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হতে পারে? ঘূর্ণিঝড় বা টাইফুন। শৈলক্ষে বৃষ্টি কেন নির্দিষ্ট রেখায় সীমাবদ্ধ থাকে? কারণ পর্বতটা তো সব জায়গায় নেই, পর্বতের উপস্থিতি সব জায়গায় নেই, তার জন্য শৈলক্ষে বৃষ্টি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। সারা পৃথিবী জুড়ে কিন্তু শৈলক্ষে বৃষ্টি ঘটে না। ফ্রন্টাল বৃষ্টি উষ্ণবায়ু শীতল বায়ুর উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়। ঘূর্ণবাত বৃষ্টির প্রভাব কি ধরনের ক্ষতি করে? বন্যা, ঘর বাড়ি, ফসলের ক্ষতি করে। এই যে যখন সাইক্লোন গুলো আসে, সুন্দরবন এলাকা বিশেষ করে আমরা জানি যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কারণ সেখানে একদম একদম সমুদ্র সংলগ্ন। ওকে, তাহলে আমরা কিছু কোশ্চেন, এসএকিউ টাইপ কোশ্চেন আমরা এই আজকের পড়ার উপর ভিত্তি করে আলোচনা করলাম, যেগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া ছিল। আজকে এই কোশ্চেনগুলো আলোচনা করব, তোমরা অ্যান্সার বলবে। ফার্স্ট প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, তোমরা অ্যান্সার বলবে। রেডি? 1 নম্বর কোশ্চেন, জলের প্রধান প্রাকৃতিক উৎস কোনটি? তোমরা অপশন দেখো। বিদ্যুৎ কেন্দ্র, ভূগর্ভস্থ খনিজ। অপশন সি, বৃষ্টি। বৃষ্টি তো। ভেরি গুড, বৃষ্টি। ভূপৃষ্ঠের জলের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? ভূপৃষ্ঠের জলের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? ডি। নলকূপ। ভেরি গুড, নলকূপ, কারণ ওটা মাটির নিচ থেকে আমরা জল নিচ্ছি, ওটা ভূপৃষ্ঠের জল নয়। তাহলে এটা কোন জল বলো? এই নলকূপের জলটাকে কোন জল বলবো? ভূগর্ভস্থ জল। ভেরি গুড, ভূগর্ভস্থ জল, ভূপৃষ্ঠস্থ নয়, ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ জল আহরণের একটি উপায় বলো। কূপ বা নলকূপ। ভেরি গুড, কূপ, নলকূপ। নদী কোন শ্রেণী জলের উৎস? নদী কোন শ্রেণী? ভূপৃষ্ঠের। ভেরি গুড। নিম্নলিখিত কোনটি? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ভূপৃষ্ঠের। নিম্নলিখিত কোনটি জলের কৃত্রিম উৎস? জল বিশোধনাগার, অর্থাৎ জল যেখানে পরিশোধন করা হচ্ছে, জল পরিশোধন করে আমরা সেই জলটাকে পান করছি, অর্থাৎ পানির উপযুক্ত জল যেখানে প্রস্তুত হচ্ছে সেই জলটাকে বলবো কৃত্রিম উৎস। ঠিক আছে? আচ্ছা, জলচক্রে বাষ্পীভবন ঘটে কোন অপশন হবে? অপশন বি। তাই তো, একদম ঠিক বলেছো, সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হলে। জলচক্রের পরিপূর্ণতা ঘটে কিসের মাধ্যমে? অপশন বি। একদম ঠিক বলেছো, বৃষ্টিপাতের মাধ্যমে। তাহলে জলচক্রের পরিপূর্ণতা ঘটে বৃষ্টিপাতের মাধ্যমে। জলচক্র কি রক্ষা করে? জলচক্র কি রক্ষা করে? ভেরি গুড। পরিবেশে আমি আলোচনা করেছিলাম তখন যে পরিবেশে জলের ভারসাম্য রক্ষা করে। জলচক্র যদি ব্যাহত হয় পরিবেশে জলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বরফ ও তুষার গলে যে জল পাওয়া যায়
তা সাধারণত কোথায় দেখা যায়, কোন অঞ্চলে? স্যার সমভূমি। ভেরি গুড, সি, পাহাড়ি অঞ্চলে, কারণ বরফ বা তুষার পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। ঝর্ণা কোন শ্রেণী স্যার জলের এটা উৎস? তো উপত্যকা হতে পারে, উপত্যকা তো কারণ স্যার উপত্যকা, পাহাড়ি অঞ্চলে যে দেখো উপত্যকা স্যার হচ্ছে ভ্যালি যদি হয়, হ্যাঁ ভ্যালি হয়। ভ্যালি যখন হচ্ছে সেটা তো নিচু এলাকা, ভ্যালি যখন হচ্ছে সেটা নিচু এলাকা, আর নিচু এলাকাতে তো বরফ, পাহাড়ের নিচেটাকে বলবো উপত্যকা, তাই তো? তাহলে সেখানে কিন্তু বরফ তো জমবে না। আর নিচে উপত্যকা হলে আরেকটা জিনিস হচ্ছে সেখানে জলাশয়। না স্যার বরফ জমবে না, আমি যদি গ্লেসিয়ার যেগুলো, স্যার আমি বলছিলাম গ্লেসিয়ার যেগুলো গলে আসে সেটা তো স্যার বরফ আর তুষার গলে জলের উৎসই হচ্ছে। হ্যাঁ দেখো সেটা হচ্ছে যখন আচ্ছা গ্লেসিয়ার, এখানে তো বরফ বলেনি, এখানে তো বলে জল। বরফ ও তুষার, প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি ক্লিয়ার করছি, প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি ক্লিয়ার করছি। দেখো দেখো বরফ ও তুষার গলে যে জল পাওয়া যায় তা সাধারণত দেখা যায়, প্রথমত যে অপশন আছে, তুমি পাহাড়ি অঞ্চলটাকে অ্যাভয়েড করে উপত্যকায় যেতে পারবে কি? আমাকে আগে এটা রেসপন্স করো। না স্যার এটা ঠিক, হ্যাঁ। 1 নম্বর। এবার 2 নম্বর, আমি উপত্যকাটার আগে পাহাড়ি অঞ্চলকে কেন প্রায়োরিটি দেব? কারণ পাহাড়ি অঞ্চলে আমি অন্য কোনো জলাশয়ের উৎসগুলো সেরকম পাচ্ছি না। কারণ আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে ওখানে কূপ নলকূপ খনন করে জল বের করা অত সহজ না। পাহাড়ি অঞ্চলে জলাশয় সেগুলো কিন্তু খুব একটা থাকে না, তাহলে এটাই উৎস। এবার ধরো উপত্যকা, উপত্যকাতে নদী রূপে সেই বরফ গলা বা তুষার গলা জলটা আসছে, ঠিক কথা, কিন্তু সেখানে জলাশয়ের পরিমাণ আছে বেশি, এবং নিচু জায়গা জলাশয় পাবো আমি। বা ধরো আজকে কোনো জায়গায় ঝর্ণা, এগুলো যদিও পাহাড়ি অঞ্চলেও দেখা যাবে, উপরেও দেখা যাবে, আমরা উপরেও দেখতে পাই ঝর্ণার জল, পাহাড়ি অঞ্চলেও কিন্তু বিভিন্ন প্রস্রবণগুলো দেখা যেতে পারে উপত্যকায়, কিন্তু পাহাড়ি অঞ্চলে অপশন কিন্তু খুব কম, যেটা বরফ বা তুষার গলা জল থেকেই বেশি পাওয়া যায়, তারাই সেই জলটা ইউজ করে। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। ঝর্ণা কোন শ্রেণী জলের উৎস? ঝর্ণা কোন শ্রেণী জলের উৎস? বৃষ্টিজনিত। স্যার অপশন সি। ভূগর্ভস্থ, ভেরি গুড, ভূগর্ভস্থ জলের উৎস ঝর্ণা, কারণ বৃষ্টিপাত জনিত নয়। বৃষ্টিজনিত হলে তো ঝর্ণা কি, ঝর্ণা কি যখন ভূগর্ভের জলটা কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলবো ঝর্ণা, ঠিক আছে? জলচক্রে মেঘ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? গলন, ঘনীভবন, বাষ্পীভবন, সঞ্চালন। তাহলে মেঘ তৈরি হয় কনডেনসেশন বা ঘনীভবন প্রক্রিয়ায়, তাহলে এটা হচ্ছে কি কনডেনসেশন। পরিচলন বৃষ্টিপাত সাধারণত ঘটে কখন বলো? পরিচলন, অপশন সি। ভেরি গুড, দুপুরের পর বা গরম অঞ্চলে, দুপুরের পর। শৈলতকে বৃষ্টি কোথায় বেশি দেখা যায়? পাহাড়ের বায়ুমুখী ঢালে। অপশন সি। কোশ্চেন সি, ভেরি গুড, পাহাড়ের বায়ুমুখী ঢাল বা যেটাকে বলি প্রতিবাদ ঢাল। আচ্ছা ঘূর্ণবাদ বৃষ্টি সাধারণত সৃষ্টি হয় বলো? ঘূর্ণবাদ বৃষ্টি অপশন বি। নিম্নচাপ কেন্দ্র বা ফ্রন্টে। একদম নিম্নচাপ কেন্দ্র বা ফ্রন্টে। ফ্রন্টাল বৃষ্টির সময় কি ঘটে? যখন এরকম উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত তৈরি হয়। অপশন সি, ভেরি গুড, উষ্ণ এবং শীতল বায়ু সংঘর্ষ তৈরি হয়, সংঘর্ষ হয়। নদী ও খাল কোন ধরনের জলের উৎস? নদী ও খাল কোন ধরনের জলের উৎস? ভেরি গুড, বৃষ্টিপাত নির্ভর ভূপৃষ্ঠীয়, কারণ বৃষ্টিপাতের জলটাই কিন্তু নদীতে বা খাল রূপে আসছে এবং সেই নদীর জল গিয়ে মিশছে সমুদ্রে। নলকূপ থেকে জল ওঠে, নলকূপ থেকে জল ওঠে
কোন অপশন? অপশন বি। ভেরি গুড, ভূগর্ভস্থ জল থেকে, জলস্তর থেকে। জলচক্রে ঘনীভবনের ফলে তৈরি হয় কি? মেঘ। ভেরি গুড, মেঘ। সমুদ্রের জল কিভাবে পানযোগ্য করা হয়? অপশন সি। সি, অপশন সি। বিশোধনের মাধ্যমে, ডিস্যালিনেশন, বিশোধনের মাধ্যমে। আর বৃষ্টির জল কোন উৎসে রূপান্তরিত হতে পারে? ভূগর্ভস্থ জলে। ভেরি গুড, জলাধার ও ভূগর্ভস্থ জল। তাহলে আমাদের 20টা আনসার, 20টা কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হলো এবং দেখলাম তোমরা ভালো করে বুঝেছো, কারণ প্রত্যেকটা আনসারই তোমরা ঠিক করেছো মোরালেস। তাহলে এই রিলেটেড শুধু যে এই 20টা কোশ্চেন অ্যান্সার করবো তা তো নয়, এরপর পরে পরে যখন আমরা এগোবো, পরীক্ষা হবে, টেস্ট হবে, সেখানে অনেক কোশ্চেন করতে হবে, এই রিলেটেড অনেক রকম কোশ্চেন ভাবতে হবে। তাই আমাদের কিন্তু কনসেপ্টটা ফার্স্ট ক্লিয়ার থাকতে হবে, যার ফলে যে রিলেটেড কোশ্চেন আসুক সেই কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে আজকের টপিকে যা যা আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় ক্লিয়ার, প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? আমাকে ফাইনালি রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি জানতে চাই, প্রশ্ন নয়, বলো বলো। বলছিলাম স্যার বই তো ডিটেলসে পাওয়া যাবে, তো আমার কাছে তো কোনো বইটা নেই, তো আপনার কাছে কোশ্চেন স্যার এগুলো পড়লেই সব মোটামুটি কমন পাবো তো? আর এখন সত্যি কথা বলতে এখন পড়াশোনা অনেকদিন ডিটেলস তো পড়ার এতটা ইন্টারেস্ট নেই, মানে বই খুলে যে এত এত করে পড়া মানে আমার পক্ষে একটু কষ্টকর। হ্যাঁ, আমার সংসারী মানুষ আর কি। তো এই যে কোশ্চেন স্যার পড়লে মানে পাবো না সেটা দেখো, আর কি এই আমি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস গুলো করছি। আমি এইমাত্র বলেছি যে পার্টিকুলার এই কোশ্চেন গুলো তো পড়লেই আমি কমন পাবো এটা বলা ভুল। তাই আমাদের আগে করতে হবে কি, তুমি ক্লাসটা অ্যাটেন্ড করো, ক্লাসটা অ্যাটেন্ড করে তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। যে ধরো একটা উদাহরণ দিল যে এই অঞ্চলে ঘূর্ণিবাত বৃষ্টি হয়, তাহলে এই অঞ্চলে ঘূর্ণিবাত বৃষ্টি হতে পারে কিনা এটা তোমাকে আগে ভাবতে হবে। তাহলে বা এই অঞ্চলে শৈরতকে বৃষ্টি হতে পারে কিনা, তাহলে এই জায়গায় কনসেপ্টটা ক্লিয়ার করো। এই কোশ্চেন অ্যান্সার গুলো জাস্ট একটা স্যাম্পল কোশ্চেন অ্যান্সার। তাহলে এর বাইরে যত টেস্ট হবে, স্যার টেস্ট নেবেন একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট ধরে, সেইগুলোকে দিতে হবে তোমাদের। তাহলে কিন্তু মোটামুটি কমন আসবে এবং যতটা পারবে তুমি সমস্যার সামনে ততটা পরিমাণে পড়াশোনার দিকে এগোবে। এখন যেহেতু কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, এখন কি হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলোকে তৈরি করে রাখতে হবে, কারণ যখন বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে একদম একদম 11th আওয়ার্সে গিয়ে, তখন কিন্তু আমরা আর কনসেপ্ট ক্লিয়ারের দিকে এগোবো না, তখন শুধু টেস্ট, শুধু টেস্ট। তাই এখন থেকে ক্লাসগুলো তোমরা এক্সট্রা বেনিফিট পাচ্ছ কি, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছো, সেই স্কোপটা পাচ্ছ। ক্লিয়ার হয়েছে আমার আনসার তোমার কোশ্চেনে? হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে আমাদের মোটামুটি তোমরা সকলেই বলছো বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যদি কোনো জায়গায় ডাউট থাকে কিন্তু আমাকে বলতে পারো, আমি ক্লিয়ার করব, বলতে পারো। তাহলে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। ওকে, তো এটা তো আমি ক্লোজ করছি।